নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আজকে হাল্লা বলে আপনাদেরকে স্বাগত। আপনারা গতদিনের অনুষ্ঠান একটা তর্ক বিতর্ক বহুল একটা অনুষ্ঠান, সবাই খুব চিৎকার করেছেন গেস্টরা। আমার যে গতদিন প্রোগ্রাম ছিল, আমি গতদিন মানে কাল বলছি না, তো সেই প্রোগ্রামটাকেও বহু মানুষ শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, লাইক করেছেন, ভিউ করেছেন, দেখছিলাম আমি। তো আমি বাড়িতে সেদিন জিজ্ঞেস করছিলাম যে মানুষের কি চিৎকার চেঁচামেচি এই হই হট্টগোল পছন্দ? একটা শ্রেণীর মানুষ আছেন যারা আমি দেখেছি খুব মানে একদম রিমোট এরিয়ায় গিয়ে মানে একে অন্যের বিরুদ্ধে চিৎকার করে ফাটিয়ে দিয়ে যখন গেস্টরা বলেন, তারা হাততালি দিয়ে ফুটবল মাঠে গোল হওয়ার মতো উল্লাস প্রকাশ করেন। বিলিভ মি, আমি একটা লাইন মিথ্যা কথা বলছি না। সুন্দরবন এলাকার কথা বলছি, যেখানে মানুষ গেস্টরা যখন একজন আরেকজনকে আক্রমণ করেন তাদের কথায়, তাদের যুক্তিতে, তখন তারা খুব আনন্দবান হাততালি দিয়ে উল্লাস করেন তারা। যাই হোক, আজকে তথ্য আমরা তুলব, আলোচনা এবং বিতর্কে গেস্টরা থাকবেন, প্রত্যেকেই খুব আক্রমণাত্মক মুডেই থাকবেন। তার কারণ ভোট যত এগোচ্ছে ততই কিন্তু এই রাজনৈতিক বিতর্কের ঝড় উঠবে। লিটারেলি বলতে গেলে আপনারা ভাবতে পারেন এই প্রবল শীতে ঝড়ের পূর্বাভাস যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই হাল্লা বলে এই অনুষ্ঠান শুনতে হবে। তো আসুন, কারা আজকে থাকছেন আমি প্রথম পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে, তারপর আমি বিষয়ে আসব। আমার সঙ্গে রয়েছেন আমার অত্যন্ত প্রিয় গেস্ট পার্থপ্রতিম রায়, এনবিএসটিসির চেয়ারম্যান এবং প্রাক্তন সাংসদ। পার্থদা, আপনাকে স্বাগত জানাই। আমরা আজকে আবার একটা নতুন অনুষ্ঠান শুরু করছি। আমরা গতদিনকে যত তাড়াতাড়ি পারি ভুলে যেতে চাই। সুপ্রিয় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। সুপ্রিয়কে স্বাগত জানাই। সুস্মিতা বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, সুস্মিতাদি জাতীয় কংগ্রেসের মুখপাত্র। ভাতৃপ্রতিম গৌরব বাম মুখপাত্র, সিপিএম নেতা আমাদের সঙ্গে রয়েছেন, গৌরবকেও স্বাগত জানাই। বিষয়টা খুব ছোট করে বলি, আলোচনার ক্ষেত্রে সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। মূল বিষয় হচ্ছে, আজ অভিষেকের একদিকে সভা ছিল বাঁকুড়াতে। অভিষেকের প্রথম সভার এই সভার মধ্যে খুব ডিফারেন্স পাওয়া যায়নি। একই রকমভাবে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ, একই রকমভাবে কেন্দ্রের শাসক শক্তি বিজেপিকে আক্রমণ, কমিশনের এসআইআরের অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়ে মানুষকে বলা এবং এজেন্সিকে তুলোধনা করা, এ সবগুলোই অভিষেক করেছেন অ্যাজ ইউজুয়াল, অন্যান্য জায়গায় যেরকমভাবে করছেন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজ ইসিআইকে শুনানি পর্বে দ্বিতীয় চিঠি দিলেন। ইসিআইকে মানে জ্ঞানেশ কুমারকে, ওখানে জ্ঞানেশ কুমারই নাম লেখা রয়েছে, ওইখানে জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে কতগুলো জিনিস উল্লেখ করা আছে। সেই চিঠিতে উল্লেখ করা আছে অপরিকল্পিত এসআইআরের সিদ্ধান্ত থেকে সরে আসবার কথা, মানে এসআইআরের সিদ্ধান্তে মানুষের সমস্যার কথা, নট সরে আসবার কথা, সমস্যার কথা, এবং এই অল্প সময়ের মধ্যে করবার জন্য যে ম্যাল প্র্যাকটিসেস হচ্ছে, যে সমস্ত ইরেগুলারিটিসগুলো আসছে সেগুলোকে উল্লেখ করা। উনি বলেছেন যে বিভিন্ন জায়গায় মানুষকে নামের বানান এবং বাংলা এবং ইংরেজির যে উচ্চারণজনিত যে নামের স্পেলিংয়ে ভুল, সেগুলো, পরিযায়ী শ্রমিকদের সমস্যা, বিবাহিত মহিলাদের টাইটেল যে বদল হয় সেই জনিত সমস্যার উল্লেখ করা আছে। ওই চিঠিতেই উল্লেখ করা আছে 3 পাতার একটা চিঠি, যার মধ্যে উল্লেখ করা রয়েছে অমর্ত্য সেনের কথা, নোবেলজয়ী বাঙালি যাকে ডাকা হয়েছে। তার মধ্যে উল্লেখ করা আছে অন্যতম কবি লেখক জয় গোস্বামীর কথা, উল্লেখ করা আছে দীপক অধিকারীর কথা। আবার ওই চিঠিতেই উল্লেখ করা রয়েছে ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে ডাকবার কথা, ওই চিঠির মধ্যেই। অর্থাৎ এই ক্ষেত্রে এই মানুষগুলো হ্যারাস হচ্ছেন বা তাদের ডিগনিটি বা তাদের পরিচয় নিয়ে প্রশ্ন উঠছে, এরকম কথা এই যে চিঠিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা আছে। এই চিঠির মধ্যে দেশদ্রোহী কাউকে বলেছেন, মানে যারা অবজারভার বা শুনানিতে যারা ডাকছেন এরকম, সেখানে মানুষের কম জানা অজ্ঞতাজনিত সমস্যার কথা উল্লেখ করা রয়েছে চিঠিতে। আমি চিঠিটা ছত্রে ছত্রে পড়েছি অনুষ্ঠানে আসার আগে, যে মানুষের কি প্রবলেম হচ্ছে সেটা উল্লেখ করা আছে। অনেক সময় দেখা যাচ্ছে ভাষাজনিত কারণে বা ইত্যাদি কারণে মানুষের সমস্যা হচ্ছে, অর্থাৎ রাজ্যে অশিক্ষার একটা অংশ মানুষ আছেন, তাদের অশিক্ষিত মানুষ, তাদের কমিউনিকেট করতে প্রবলেম হচ্ছে হয়তো, বা তাদের ভাষাজনিত সমস্যা, অনেককে তাদেরকে দেশদ্রোহী নাকি বলা হয়েছে, সেটা উল্লেখ করা আছে চিঠিতে।
অর্থাৎ এই সমস্ত কিছু নিয়ে চিঠি। দ্বিতীয় হচ্ছে আমরা টপিকে আজকে থাকবো 4 জন নতুন রোল অবজারভার আসছেন রাজ্যে। এটা নিয়ে সুপ্রিয় বলবেন যে কেন রোল অবজারভার অতিরিক্ত আসলো, বা সবাই বলবেন এখানে। তৃতীয়ত হচ্ছে রাজ্যে এই যে উদ্ভূত পরিস্থিতি আইপ্যাককে নিয়ে, এরপরে এক অতিরিক্ত কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হলো, সিআরপিএফ জওয়ান লিটারেলি বলতে গেলে তাদেরকে নিয়োগ করা হলো। তাহলে কি আবার এই ধরনের ঘটনার বা উত্তেজনা বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে, যার জন্য এই অতিরিক্ত প্রিকশন নিতে হলো? আর একেবারে শেষে তর্ক বিতর্কের তুমুল পর্বে যেটা থাকছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালকের বক্তব্য যে কয়লার টাকা খায় অমিত শাহ, গদ্দারের মাধ্যমে টাকা কিভাবে যায় দিল্লিতে সেটা উল্লেখ করা। এরপর শুভেন্দু বলেছিলেন আইনি নোটিশ গেছে। উনি বলেছেন এই বক্তব্য মুখ থেকে বেরোনোর 72 ঘন্টার মধ্যে ক্ল্যারিফিকেশন দেওয়ার কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই নিয়ে একটা তুমুল তর্কতর্জা হবে। তবে প্রথম আসি চিঠির বিষয়ে, পার্থদার কাছে যাই। পার্থদা, এই চিঠিতে আর কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হলো? আমি তো অনেকগুলো বললাম, বা এই যে চিঠি লেখা, মানে আপনাদের কি এখনো মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বা রাজ্যের দল, আপনাদের দলের প্রধানের যে চিঠি লিখলে ইলেকশন কমিশন এই জায়গাগুলোকে দেখবেন? আপনারা একাধারে চিঠি লিখছেন, অনুরোধ করছেন, আবার অন্যদিকে আপনারা মঞ্চে দাঁড়িয়ে ইলেকশন কমিশনকে ভ্যানিশ কুমার বলছেন বা তুমুল তুলোধনা করছেন, যে নেতা উঠুক না কেন মঞ্চে, মেজর সেজো ছোট বড় সবাই। মানে এই যে একটা অবস্থান, এটা একটু ক্লিয়ার করুন পার্থদা। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক হেড হিসেবে নির্বাচন কমিশনকে সাধারণ মানুষ যে সমস্যাগুলো ফেস করছে, একদম প্রান্তিক মানুষ যে সমস্যাগুলো ফেস করছে, সেই কথাগুলোই তিনি বারংবার চিঠিতে উল্লেখ করছেন। এটা ঘটনা 2002-এ ভোটার লিস্টের ইংরেজি কনভার্সন করতে গিয়ে যে বানানের ভুল, সামান্য ভুলের কারণে মানুষজনদের ডাকা, কিংবা মুসলমান সমাজে দেখবেন যে তাদের যে টাইটেল, সেই টাইটেলে কিন্তু ছেলে মেয়ে বা বাবা মায়ের মিল থাকে। আবার মেয়েদের যখন বিয়ে হয়ে আসে সেই সময়ও টাইটেলে অনেক পরিবর্তন হয়। আবার মুসলিম সমাজে আমরা দেখেছি যে মেয়েরা খাতুন লিখছে, বিবি লিখছে, বেগম লিখছে, বেওয়া লিখছে, বিভিন্ন ফেজে। যখন সে কুমারী তখন এক ধরনের, বিবাহিত হলে এক ধরনের, স্বামী মারা গেলে তার টাইটেল পরিবর্তন হয়। এই সমস্ত এই যাবতীয় বিভিন্ন কারণেই খুব তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে সে ন্যায্য ভোটার কিনা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং যেভাবে আমরা দেখেছি কোচবিহারেও বেশ কয়েকজন বিএলও মারা গেলেন, সাধারণ মানুষ কয়েকজন আত্মহত্যা করেছেন, সারা বাংলা জুড়ে এবারে 70 জনের মতো মানুষ ইতিমধ্যেই মারা গেছে। প্যানিক অ্যাটাকে, কেউ এই টেনশন নিতে পারছে না, সবকিছু মিলে। এই কথাগুলোই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কতজন মারা গেছে টোটাল এই পর্যন্ত সংখ্যাটা প্রায় 70-এর কাছাকাছি সারা বাংলায়। তো স্বাভাবিকভাবে আমরা এই প্রশ্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক হিসেবে মানুষের কথা নির্বাচন কমিশন করেছে বলছে। এবং আমাদের আন্দোলন শুধু চিঠি লেখা বা আইনগতভাবে সুপ্রিম কোর্টে যাওয়া এটার মধ্যে সীমাবদ্ধ নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের মধ্যে একটা যে মানুষের একটা মতভেদ গড়ে তোলা, এই যে কাজটা, সেই কাজটাও আমরা করছি, মানুষকে বোঝাচ্ছি যে কিভাবে নির্বাচন কমিশন বিজেপির হাতে তামাক খেয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে এবং তড়িঘড়ি আনপ্রিপেয়ার্ডনেস, কোনো প্ল্যান ছাড়াই প্রতিনিয়ত এই যে পরিবর্তন, পরিমার্জন, বিভিন্ন ধরনের নতুন নতুন চিন্তা ভাবনা সংযোজিত হচ্ছে, এটা কিন্তু পরিকল্পনাহীন এসআইআর এর একটা ফলপ্রসূতা। আচ্ছা, এই চিঠিতে না পার্থদা, এই চিঠিতে একটা জায়গায় উল্লেখ করা রয়েছে, এটা কমপ্লিটলি একটা আপনার ইলেকট্রনিক এবং তথ্যবহুল মেকানিজমের মাধ্যমে চলছে। এই যে তথ্যবহুল বা ইলেকট্রনিক বা ডিজিটাল ডিভাইস ইউজ করে যে কাজটা হচ্ছে, এতে কি মানুষের বুঝতে সমস্যা হচ্ছে? দেখুন, এটা ম্যানুয়াল কিছু হচ্ছে না, এটা চিঠিতে উল্লেখ, কিন্তু এটা আমি বলছি না, চিঠির মধ্যে উল্লেখ করা আছে।
নিশ্চিতভাবে যে প্রোগ্রামিং সেট আপ করা হয়েছে, অর্থাৎ বাবা মার সঙ্গে এজের ডিফারেন্স 15 বছরের বেশি হলেই তাকে ডাকা হচ্ছে। কিন্তু আমাদের বাংলার সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে এর আগের দিন আমরা আলোচনা করেছি যে অনেক বাল্য বিবাহ একটা সময় হতো, আজকের মতো সেই রিজিট বিষয়টা ছিল না। তো স্বাভাবিকভাবে সেই সময় অনেক অল্প বয়সে মেয়েদের বিয়ে হচ্ছে, ছেলের সঙ্গে বয়সের ডিফারেন্স অনেকটা কম, এ ধরনের ঘটনা আকছার হয়েছে। তো সেগুলোকে তো মেশিন বুঝতে পারবে না, সেই হিউম্যানিটি গ্রাউন্ডে তাকে বোঝার কোনো উপায় নেই। মেকানিজম বা প্রোগ্রামিং যেভাবে করা রয়েছে সেভাবেই মেশিন নিচ্ছে। এবং এই বাংলা কে ইংরেজি কনভার্সন করতে গিয়ে যে সমস্যাগুলো হয়েছে, বানানের সামান্য ভুল, আমার এক কাকার নাম ফণীভূষণ, ইংরেজিতে কখনো পিএইচ এসছে কখনো এফ এসছে, এই সামান্য কারণে তাকে ডাকা হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো তো মেশিনারি একটা সমস্যা নিশ্চিতভাবে বলা যায়। তো সেই জায়গাগুলো কিন্তু একটা কথা বলি, আমি জানি না যে সাধারণ মানুষের কতটা সমস্যা হচ্ছে, তবে সাধারণ মানুষ যতটা না অভিযোগ করছেন তার চাইতে বেশি তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে কেন এই বিষয়ে? দেখুন, সাধারণ মানুষ শুনানি কেন্দ্রে গিয়ে তারা কিন্তু নিজেদের কথা অনেক সময় ঠিকঠাক ভাবে বলতে পারছে না। আমরা যখন আমি দু একটা জায়গায় দেখেছি পার্থদা, আমি নোট করি, আপনাদের বিধায়ক বা দলীয় নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন যে আপনারা কি শুনানিতে রাজি? আপনারা মানুষরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আপনারা শুনানিতে রাজি। এবার দু একজন হয়তো না হ্যাঁ বলছেন, উনি বলছেন তাহলে আর এখন শুনানি হবে না। এই যে কোনো লোকাল লিডার্সরা, আমি বলছি আপনি এক সময় বাংলাকে দিল্লিতে রিপ্রেজেন্ট করেছেন, আপনি সংসদীয় গণতন্ত্রের বিষয়টা আমার থেকে বা এখানে যারা রয়েছে সবার থেকে ভালো জানেন, আমি তাই ধরবো, কারণ আপনি একজন জনপ্রতিনিধি, 7টা বিধানসভা এলাকার আপনি সাংসদ। আমার কথা, এই যে টেকনিক্যালিটিস, মানে যেখানে কোনো হিউম্যান ইনফ্লুয়েন্স কম, হিউম্যান ইন্টারভেন্স কম, এই জায়গাগুলোকে তো প্রশংসা করা উচিত। শুনানিতে ডাকা হচ্ছে, শুনানিতে সেটাকে ক্ল্যারিফাই করা হচ্ছে, রেকটিফাই করা হচ্ছে, এটা তো চাওয়া উচিত মানুষের। এটা তো এমন নয় যে আপনার নাম ভুল রয়েছে আপনি বাদ চলে গেলেন, আপনাকে আর নেওয়া হবে না, এরকম তো বলা হচ্ছে। আপনাদের অনেক নেতারা গিয়ে গ্রাউন্ড লেভেলে বাধা দিচ্ছেন। আপনি আমাকে বলতে দিন, আপনি বলতে দিচ্ছেন না, বলতে দিতে হবে। বলুন। বিষয়টা হলো প্র্যাকটিক্যাল ফিল্ডে দাঁড়িয়ে আমি বহু কোচবিহার জেলার বেশ কিছু আমরা শুনানি কেন্দ্রের সামনে আমাদের যে মেআই হেলথ চেক আমরা করেছি, সেখানে আমরা ছিলাম, বহুক্ষণ সময় কাটিয়েছি। বহু মানুষকে দেখেছি তারা কি অসহায়তা ফিল করছে। তারা রাজবংশী সমাজের মানুষ, তাদের হয়তো সিভিল কাস্টে সার্টিফিকেট কোনো কারণে তৈরি করতে পারেনি, বা এ জাতীয় কিছু সমস্যার সে সম্মুখীন হয়েছে, তার কাছে অন্য কোনো ডকুমেন্ট নেই, সে নিজেকে প্রমাণ করতে পারছে না, অথচ সে এখানকার মানুষ। তাকে বলছে যে জমির কাগজ দেখাতে হবে, 75 সালের হয়তো ডিড আছে, খতিয়ান তার কাছে নেই, তো সেটাকে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে দেখছে না। অসতিপর বৃদ্ধ লাইনে দাঁড়িয়ে রয়েছে, তার অসহায়তা আপনি যদি দেখেন চোখে আপনার জল আসবে। আমি হয়তো এই জায়গায় স্টুডিওতে বসে আমরা অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ, না সেটা ঠিক, আমি গতদিনও বলেছি আপনি সমস্যার সম্মুখীন হচ্ছে, মাটিতে নেমে রাজনীতি করেন, এই বিষয়গুলো আপনার জানা থাকবে, এটা স্বাভাবিক। সেই মানুষগুলোর কিন্তু সমস্যা সত্যি অত্যন্ত গুরুতর, এবং মানুষগুলো একটা প্যানিক অ্যাটাকে ভুগছে। যার কাছে শুনানির নোটিশ পৌঁছেছে, যার কাছে অ্যাভেলেবেল ডকুমেন্ট সেভাবে নেই, হয়তো হারিয়ে গেছে বা মিসপ্লেস হয়েছে বা সে তৈরি করতে পারেনি, তার যে অসহায়তা, সেই অসহায়তা আমরা স্টুডিওতে বসে, আপনি স্টুডিওতে বসে উপলব্ধি করতে পারবেন না। আমি বুঝলাম, আমি স্টুডিওতে বসে পারবো না বুঝতে, অসহায়তা না আমি কতটা বুঝেছি। পার্থদা, এটা একদম বাস্তব, এটা একদম বাস্তব। কিন্তু এই রকম ক্ষেত্রগুলোতে যেখানে মানুষ অসহায়, যেখানে মানুষ ভীত, যেখানে মানুষ সন্ত্রস্ত, সেখানে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব কার? হয় প্রশাসনের, নয় রাজনৈতিক দলগুলোর। আমার খুব হতাশাজনক মনে হয় এত ক্যাম্প হচ্ছে চারিদিকে এসআইআর সম্পর্কে ভয় দূরীকরণের জন্য। কটা ক্যাম্প কারা কারা করেছে, কোথায় কোথায়? আপনি যদি আপনার জেলাতে যদি আমাকে তথ্য দিতে পারেন, আমি খুব কৃতার্থ হব। বারবার করে প্রথম থেকে বলা হয়েছে এসআইআর করা মানেই হচ্ছে এদেশের নাগরিকত্ব থাকবে না, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এসআইআর করার অর্থই মানে হচ্ছে মানুষকে এলিমিনেট করে দেওয়া হবে। মানে এক একজন মানুষ তো ভাবছেন যে তার মনে হয় জীবনের এটা শেষ পরিচয়পত্র, এটা না পেলে তার আর অস্তিত্ব থাকবে না, তাকে জোর করে ফাঁসি কাটে ফাঁসি দেওয়া হবে, এরকম একটা বিষয়। আমার খুব হতাশার বিষয়, এত বড় পরিকাঠামোয় সব থেকে দায়িত্ব হচ্ছে শাসক দলের, দ্বিতীয় হচ্ছে বিরোধী দলের, তৃতীয় হচ্ছে বাদবাকি ABCD দলগুলোর।
কোথাও কোনো এসআইআর এর ভীতি দূর করার জন্য কোনো টেলিভিশনে কমেন্ট, টেলিভিশনে কোনো রকম স্পিচ দেওয়া, কোনো পাড়ায় মঞ্চ করে তৈরি করা বা সেখানে বলা, সেগুলো কি হয়েছে আমি জানি না। আমি আসবো, শুনবো সুপ্রিয়র কাছে। আপনি সবার কথা বলবেন, নির্বাচন কমিশনের দায়ের কথা বললেন না, অবশ্যই আছে, এটাও আছে, এটাও আছে, একদম 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 আমি একদম পুরো বলছি। ঠিক বলেছেন পার্থদা, তারা প্রেস কনফারেন্সে এক ধরনের কথা বলছে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আরেক কথা বলছে। ঠিক না, ঠিক, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি যদি নির্বাচন কমিশন এর রিপ্রেজেন্টেটিভ হিসাবে মিস্টার জ্ঞানেশ কুমার, কমিশনার অফ ইসিআই অফ ইন্ডিয়াকে যদি ধরে নিই, ওনার যে হিন্দিতে বক্তব্যটা ছিল প্রথম দিনকার বক্তব্য, যেদিন এসআইআর ঘোষণা হলো, সেটাকেই যদি বাংলা তর্জমা করে দেওয়া যেত, মানুষ এত ভয় পেতেন না। বিলিভ মি, আমি পুরো বক্তব্যটা শুনেছি প্রথম দিন জ্ঞানেশ কুমারের। তারপর যখন রাজনৈতিক নেতারা, পার্থদা বলছে, আপনাকে আমি সিনিয়র পলিটিশিয়ান হিসাবে বলছি, উনি যা বলেছেন আর রাজনৈতিক নেতারা যা মঞ্চে বলছেন, পার্থদা মানে ভাবা যায় না। যে আপনি বললেন না আপনার চোখ দিয়ে জল বেরোবে বয়স্ক মানুষদের কথা দেখলে লাইনে দাঁড়িয়ে, জ্ঞানেশ কুমার যা বলেছেন আর বিভিন্ন পলিটিক্যাল দলের নেতারা মঞ্চে দাঁড়িয়ে যা বলছেন, শুনে আমার বুক ধড়াস ধড়াস করছিল, চোখ দিয়ে জল পড়েনি। কিন্তু ভাবলাম যে এইসব রাজনৈতিক নেতাদের এই ধরনের, তারা এই বক্তব্যকে এইভাবে বলছে, এক জায়গাতেও সেখানে শুনানি, নাম আবার যুক্ত হওয়া বা ভয় দূরীকরণের জন্য যা কথা, এক জায়গাও বলা হয়নি। পরিষ্কার বলা হলো এসআইআর মানেই হচ্ছে সিএ। আপনি অস্বীকার করতে পারবেন পার্থদা? যাই হোক, আজকে আমরা আসবো, একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে সুপ্রিয়র কাছে যাব। আমার প্রশ্ন হচ্ছে, এই যে জায়গাগুলো অবশ্যই মানবিক, যেখানে আপনার মাইগ্রেন্ট ওয়ার্কার, বিবাহিত মহিলাদের সমস্যা, বা পার্থদা গ্রাউন্ড লেভেলে যে সমস্যাগুলো বলল, এগুলো নাকি আপনারাও চিন্তিত? ইলেকশন কমিশনের এই দোষ ত্রুটি বা এই যে মিসকমিউনিকেশন, এ তো বিজেপির চোখে ধরাই পড়ছে না। সুপ্রিয় কিভাবে দেখছেন? আমি একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। সুপ্রিয়, তোমরা বলবে যে এবার আমরা 2/3 ভোট পাবো, তৃণমূলের বিসর্জন, বিজেপির এবার উত্থান হবে, কিন্তু এই যে মানুষের সমস্যাগুলো নিয়ে দেখো, পার্থদা বলছেন যে আমরা শুনানি কেন্দ্রের ওখানে উপস্থিত ছিলাম, মানুষের অনেক সমস্যার কথা শুনেছি। আমি জানি না যে শুনানি কেন্দ্রে তৃণমূলের নেতাদের উপস্থিত থাকার কথা আছে কি না আদতেও, কিন্তু যাও, তৃণমূল তাও মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের পাশে যাচ্ছেন, একের পর এক চিঠি দিচ্ছেন, এবং অ্যাকচুয়াল কিছু সমস্যার কথা উল্লেখও করা হচ্ছে, যেখানে পার্থদারা বলছেন যে গ্রাউন্ড লেভেলে এটা একদম বাস্তব, যে অশিক্ষাজনিত কারণে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বয়স্ক মানুষদের তাদের শারীরিক সমস্যা এবং অজ্ঞতাজনিত সমস্যার জন্য তারা এসআইআরে আতঙ্কিত এবং বিভ্রান্ত হচ্ছেন। আচ্ছা, তোমরাও তো একটা দল, তোমাদেরও তো দায়িত্ব থাকা উচিত। তোমরা দেখছি প্রতি মুহূর্তে নির্বাচন কমিশনের সাপোর্টে কথা বলছো, তৃণমূলের এগেনস্টে সেটা রাজনৈতিকভাবে বলতে পারো, কিন্তু এই ভুল ত্রুটিগুলো কেন বিজেপির নজরে পড়ছে না? আমি একটা কথা দিয়ে শুরু করলে বোঝা যাবে তৃণমূল সত্যি বলছে না মিথ্যা বলছে। আজকে এতক্ষণ চোখের জলে ভাসিয়ে দিল, বন্যা হয়ে গেল, এখানে নদী বয়ে গেল পার্থদার চোখের জলে। তা পার্থদা একটু আগে বললো 70 জন মানুষ এখনো পর্যন্ত এসআইআর এর এখনো পর্যন্ত। আচ্ছা, এই শুধু পার্থদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওটাই বলছি, না সেটা একবার শুনিয়ে দিই, সুপ্রিয় সুবিধা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বাঁকুড়ার মঞ্চে দাঁড়িয়ে এই যে এসআইআর এর মৃত্যুর সংখ্যা কি বলেছেন একবার শোনাই, শুনুন। আগে যান, সিপিএম এর থেকে আপনি একটু ট্রেনিং নিন। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধাতুতে তৈরি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা নত করতে জানে না। আমাদের মাথা কেটে দেবেন, দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না, মেরুদণ্ড বিক্রি করব না, আত্মসম্মান বিকিয়ে দেব না। এই বাংলা পথ দেখায়, ভারতবর্ষকে পথ দেখিয়েছে। মহামতি গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। এসআইআর এর নাম করে বাঙালির উপর অত্যাচার। এক সপ্তাহ আগে রানীমাদে একজন বিএলও সুইসাইড করলো। আজ আমি আসার সময় শুনছি বীরভূমে আবার একজন এসআইআর এর নোটিশ পেয়ে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে কাঞ্চন মণ্ডল বলে একজন ভদ্রলোক, তিনি মারা গেছেন। 2 মাসের মধ্যে প্রায় 70টা তরতাজা প্রাণ আমরা হারিয়েছি। বাঙালিকে শুধু ভাতে মারতে চাইনি, বাঙালিকে প্রাণে মেরেছে এই ভারতীয় জনতা পার্টি, বহিরাগত বিজেপি এবং বাংলা বিরোধী বিজেপি। যারা আমাদের প্রাণে মেরেছে তাদের রাজনৈতিকভাবে শিক্ষা দিতে হবে। 2016-তে নোটবন্দির নাম করে আপনাদের সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল, মনে আছে? আজকে 10 বছর পরে
কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর এই মাটিতে থাকার পরেও লাইনে দাঁড়িয়ে তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সুপ্রিয়, 70 জনের মৃত্যু। আমি এটাই বলছিলাম যে পার্থদার চোখের জলের কান্নায় ভেসে গেল সব কিছু। আর তৃণমূল মানেই যে চোর, এটা তো সবাই জানতো। তৃণমূল মানে মিথ্যাবাদী আবার একবার প্রমাণিত হলো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জ্ঞানেশ কুমারজিকে যে চিঠিটা লিখেছেন, যেটার উল্লেখ আপনার শুরুতেই ছিল, সেখানে 77 জন মানুষের, একদম কোট অ্যান্ড কোট 77 জন মানুষের প্রাণ গেছে বলে তিনি দাবি করেছেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। মানে চিঠির কথা বলছো তুমি? চিঠির কথা, যে চিঠিটা অফিসিয়াল চিঠি, তৃণমূল মানে সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাংলার বয়ের যে বয়ের চিহ্ন সেই প্যাডে পাঠিয়েছেন। আচ্ছা, মানে যে বাংলার ব আমাদের মাথায় লিখে দিয়েছেন সমস্ত পশ্চিমবাংলা, সেই বয়ের প্যাডে। তুমি বলছো তথ্য মিলছে না? তথ্য মিলবে না তো, এটা তো মিথ্যাবাদী, স্বাভাবিকভাবে তথ্য মিলবে না। দ্বিতীয় কথা, মানুষের পাশে নেই। এই তৃণমূল কংগ্রেস 2011 থেকে মানুষের পাশে আছে বলেই মানুষের এত দুর্দশা। মানুষ অশিক্ষিতের লেভেলটা ছাড়িয়ে আরও নিচে চলে গেছে। এই মানুষ সরকারি স্কুলগুলোকে বন্ধ করিয়েছে দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস, আর চোখের জলে প্রাণ নাকি চলে যাচ্ছে পার্থদাদের। আমি এখানে বলছি, এই যে তৃণমূল কংগ্রেস বারবার করে, বা দল এবং সরকার দুটো মিলে যেভাবে হাউতাস করছে, কোনো রাজ্যে এরকম হাউতাস দেখেছেন কাউকে? আমি মানছি নিশ্চিতভাবেই কিছু গাফিলতি, কিছু তাড়াহুড়ো নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের আছে। আমি ইলেকশন কমিশন এইগুলো তো ঠিক করার জন্য তোমাদের, এবং আমরা এটাই বলছি, 7খানা পিটিশন আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, প্রতিনিধি হয়ে দাঁড়াবে। 7খানা পিটিশন আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বলছো না যে বিজেপি কিছু বলেনি, শুধুমাত্র বিজেপি বলেনি নয়, আমরা জ্ঞানেশ কুমারের সাথে দিল্লিতে এবং এখানকার যে স্পেশাল অবজারভার তার কাছে পিটিশন আমাদের পক্ষ থেকে যে অ্যাপিল সেটা দেওয়া হয়েছে, এই একই অ্যাড্রেসে, কয়েকটা ছাড়া। প্রথম বিষয় যেটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস যেভাবে বিএলওদের পাশে দাঁড়িয়ে ওই যে হিয়ারিং এর সময় থাকছে, এটা অনৈতিক, এটাও আমরা জানিয়েছিলাম, এটা থাকার কথা নয়। কিন্তু স্বাভাবিকভাবেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল চুরি করতে পারেন প্রকাশ্য দিবালোকে কোনো এক ভূ4 কোম্পানির মালিককে বাঁচাতে, তো সেখানে তো তৃণমূল ভোট চুরি করবে, এটা স্বাভাবিক, নতুন করে কিছু নেই। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে, দেখুন, ভোট চুরির মাধ্যমে তৃণমূল জেতে, এই যে বারবার বলে না তৃণমূল কিভাবে জিতে গেল, মামাটি মানুষের সরকার। আমি বলছি আপনাকে, ভোটের রেজাল্ট কি হবে? 213 আর কোথায় তোমরা 77, এই ব্যাপক সংখ্যক জয় তৃণমূল ভোট চুরি করে যেতে। এই তো সমস্যা, যখন সিট নিয়ে আলোচনা করবে তখন বলবে ভোটের শতাংশটাই মেন। ভারতীয় জনতা পার্টির এখনো পর্যন্ত যা আমি জানি শতাংশ 38.5%-এর কাছাকাছি। তো এই ভোটগুলো কারা, এই ভোটগুলো কারা দিল? ভূত এসে দিল? তোমরা কি কেউ মনে করো, বা এখানে কেউ মনে করে, বিরোধী দলের কেউ, তারা ছাপ্পা ভোট দিতে পারে এই পশ্চিমবঙ্গে? পারে কি? তার মানে মানুষ ভোট দিয়েছে। তাহলে বিজেপিকে মানুষ ভোট দিয়েছে, তো সিপিআইএম কিছু লোক ভোট দিয়েছে, তো কংগ্রেসকে কিছু লোক ভোট দিয়ে, তারা তো বিরোধী। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে ভোটটা, যে পার্সেন্টেজ অফ ভোট, সেটাকে যদি ভালো করে ট্যালি করো, যে 7-8% অ্যাভাব যে গ্যাপটা রয়েছে, সেটার জন্যই এত হাউতাস। আসল পয়েন্টটা হচ্ছে এটা, এই যে 7-8%-এর গ্যাপটা, যেটা ওই 3টের পর থেকে 5টা-6টা অবধি চলে, 7-8% সবটাই ফেক ভোটার বলছে, ম্যাক্সিমামটাই তাই। আচ্ছা, যেখানে তুমি ভোটের অ্যানালাইজ যদি তুমি ঠিকমতো করো, 3:30-4টে অবধি যেখানে ভোট পার্সেন্টেজ এক একটা জায়গাতে দেখা যাচ্ছে 55%, এটা বলার সাথে সাথে কিন্তু সুপ্রিয় তুমি প্রমাণ করে দিলে যে তোমাদের বুথে স্ট্রং এজেন্ট থাকে না। না, স্ট্রং এজেন্ট, আরে স্ট্রং এজেন্ট রিপ্রেজেন্টেশন থাকে। এখানে আমি একটা কথা, হ্যাঁ ঠিক তো, ঠিক বলছো। আমি বলছি ডায়মন্ড হারবার কেন্দ্র, আমি উদাহরণস্বরূপ তোমায় বলছি, কেন বলছি, ডায়মন্ড হারবার কেন্দ্রে কটা এজেন্ট ছিল? কাকে বসতে দেওয়া হয়েছিল? কোন পার্টির এজেন্টকে বসতে দেওয়া হয়েছিল? 7.5 লক্ষ ভোটে কেউ জিততে পারে? 14-14.5 লাখ ভোটার, যেখানে কি হয়েছিল? সেখানে ভোট হয়েছিল না? সেটা তো তুমি লোকসভার হিসাব। আমি লোকসভা, আরে বাবা, লোকসভা হোক বা বিধানসভা হোক, ভোট তো ভোট, ভোট তো ভোট। তাহলে আজকে তৃণমূল কংগ্রেস যখন হচ্ছে তোমার 2009 সালের ভোটটাকে কাউন্ট করে, আমরা এই এসআইআর এর ইস্যুতে আসি, জয় পরাজয় পরে বলছি যে, দেখো, তৃণমূল কংগ্রেসের একটা আতঙ্ক আছে যে তৃণমূল কংগ্রেসের দ্বারা যে ধরনের ভুয়ো ভোটার বা যে ধরনের মৃত ভোটারের ভোটগুলোকে ওরা কনসলিডেট করে নিজেদের দিকে, এটা কোথাও না কোথাও কাটতে চলেছে, ওরা বুঝতে পেরেছে। এবং তৃণমূল কংগ্রেসের একটা খাসিয়াত আছে, খুব ভালো একটা পারে এটা অভিনয় করতে পারে। 70 জন বা 77 জন তুমি বলছো, চিঠিতে 77 জন মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের মুখে, আমি জানি না, সেটা যাই হোক, কিন্তু আমার কথা হচ্ছে যে এতজন মানুষের মৃত্যু হলো, উনি বলছেন তরতাজা প্রাণ চলে গেল, তৃণমূল কংগ্রেসের জন্য হয়েছে। তো তৃণমূল কংগ্রেসের কি তুমি, হ্যাঁ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বিএলওদেরকে ধমকেছে, চাকরি করতে হবে এখানে, আজকে ইলেকশন কমিশন থাকবে, কালকে চলে যাবে, বলেনি? অন্যরা আছে তো বলুন কি বলেছে। আর দ্বিতীয় কথা বলছি, দ্বিতীয় কথা বলেছে যে বিএলওদের জেল থাকতে হবে, ওখানেও আছে, এখানেও আছে, সুস্মিতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলে গায়ে কাটালো। স্বাভাবিকভাবে
শুভঙ্কর সরকারের তো সাবেক ইন্ডি জোট কেন্দ্রের নেতারা বলেছে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট, অর্থাৎ প্রথম ডিটেক্ট করা হবে, ডিলিট করা হবে, তারপর ডিপোর্ট করা হবে। বিজেপির নেতারা বলেছে। হ্যাঁ, তো তাই তো করা হবে, বলেছে তো। তাই তো ভুয়ো ভোটার সুস্মিতা দিরা কি চায় ভুয়ো ভোটার থাকুক? একদমই চাই না। চাও কি? না, একদমই চাই না। তোমরা কি চাও যে কিন্তু বিজেপি ভাই, মুখোপাধ্যায়ের মতো মানুষ এসে ভোট দিয়ে চলে যাক? ডিপোর্টটা কেন? মানেটা কি? ডিটেক্ট এন্ড ডিলিট তোমরা কি চাও? ডিটেক্ট এবং ডিলিট এটুক থামতে পারতো, কিন্তু ডিপোর্ট মানে হচ্ছে ডিপোর্টেড ফ্রম দ্য আদার টু দ্য আদার কান্ট্রি। না, আদার কান্ট্রি এখানে কোথাও বলা হয়? তার ডিপোর্ট কোথায় করবে? আদার এক মিনিট, এটা এক জেলা থেকে আরেক জেলা। এটা কোথাও বলা হয়? ডিপোর্ট বলা হয়েছে এটা এক বাচ্চাদের একটা মতো বলে বিধানসভাতে। ফেলছে। এক মিনিট, হ্যাঁ। এক একটা বিধানসভা থেকে যদি একজন বিবাহিত বোন তিনি অন্য বিধানসভায় স্থানান্তরিত হন, আচ্ছা, তাহলে আসবো, তার এবারে ভোটারটা আসবো। এখনো সেই বিধানসভায় রেসপেক্টিভ বিধানসভায় রয়ে গেছে তৃণমূলের আমলে। হ্যাঁ। এবং আমি উদাহরণস্বরূপ বলছি, বীজপুরের এমএলএ তার ভাইয়ের দু জায়গায় কাট হচ্ছে নাম রয়েছে। না, হ্যাঁ, এরকম এটা দু তো জায়গায় দেখেছি একজন আমরা, না, বহুত সেটাই জনেরই বলা আছে। হয়েছে ডিপোর্ট করা হবে, দেশ থেকে আচ্ছা, নয়। আচ্ছা, বেশ। কারণ আমরা জানি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাগরিকত্ব যাচাই করার কোনো ক্ষমতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না আইন কানুন, তাই এই সমস্ত ওদের যারা ওই ব্লকের নেতা আছে তারা বোঝাচ্ছেন। বেশ, এটা হয় ডিপোর্ট নিয়ে বিজেপির বোঝানো ভুল হয়েছে, অথবা আমাদের রাজ্যের অনেক কম সংখ্যক মানুষ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। এই দুটো প্রমাণ করলো যে ডিপোর্টটা কোথায় হবে সেটা নিয়ে বুঝতে আমাদের আমি সমস্যা ব্যাখ্যা হয়। দিয়ে দিলাম তো, কিন্তু বিধানসভা যাই হোক, তো বিধানসভা। তুমি শেষ আজকে করতে হবে। বোঝালে, আরে আজকে প্রশ্ন করেছো, আজকে উত্তর দিলাম। আরে আমাকে আগে তোমরা সিএন যদি আগে প্রশ্ন করতে এক বছর আগে, এক মাস আগে আমি উত্তর দিতাম। বেশ, অসুবিধা কি? আজকে আমরা প্রশ্ন করলাম বলে আজকে মানুষ জানতে পারলো ডিপোর্ট মানে এক জেলা থেকে অন্য জেলা, এক জেলা থেকে অন্য জেলা। নাহলে এতদিন পর্যন্ত সবাই বুঝছিল যে হয়তোবা বিধানসভা, এতদিন পর্যন্ত ভাবছিল মানুষ বাংলাদেশ বা নেপাল, ভুটান বা এমনকি শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হতে পারে সেরকম ব্যাপার, বা পাকিস্তান, আফগানিস্তানে গেলে তো আরো বিপদ। তো যাই হোক আমরা ফিরে আসব। তবে এখনো পর্যন্ত বাম এবং কংগ্রেস মুখপাত্র বাকি রয়েছেন যে তারা কিভাবে এই চিঠিকে দেখছেন, বা তাদের তরফ থেকে ইলেকশন কমিশনকে আদতে কিছু জানানো হয়েছে নাকি তারা জাস্ট একজন মাছ ধরছেন, আরেকজন বসে হাততালি দিয়ে মজা করছেন। মানে বাম আর কংগ্রেসের অবস্থা কি ঠিক এরকমটাই? মানে ওনারা কি পুরো ঘটনা অবজার্ভ করার পর তারপরে কিছু বলবেন, নাকি আগে ইলেকশন কমিশনের দ্বারস্থ হবেন? কি করবেন ওনারা? যদিও বা এরা কিন্তু গ্রাউন্ড লেভেলে কাজ করছেন। আমি গৌরবকে নিজে হাতে লম্বা তালিকা নিয়ে গ্রামে মানে পাড়ায় পাড়ায় ঘুরতে দেখে, যেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সুস্মিতা দিও ফিল্ডে কাজ করছেন। তো এখন ব্যাপার হচ্ছে কিন্তু ইলেকশন কমিশনকে কিছু বলছেন না, মানে কি যে ধরি মাছ না ছুঁই পানি, একটু মজা দেখি কি হয়, এরকম অবস্থা কি জানবো দুজনের থেকেই। সঙ্গে থাকুন। সুস্মিতা দি, গত কয়েকদিন আগে যখন অমিত শাহ বাংলা এসেছিলেন, শুভঙ্কর সরকার তোমাদের প্রদেশ সভাপতি, তার নেতৃত্বে এক দল কংগ্রেসী তারা গিয়ে অমিত শাহকে ব্ল্যাক পোস্টার বা ইত্যাদি দেখিয়ে স্লোগান ঠনঠনিয়া কালীবাড়ি পুজো দিতে যাওয়ার আগে। আচ্ছা, কই তোমরা সাধারণ মানুষের কথা ভেবে নির্বাচন কমিশনের দ্বারস্থ থেকে একবারও হয়েছো? মানে এই বাংলার কংগ্রেস আর কি। বহুবার। এখন আমি জানি না, বহুবার, আপনার নলেজে নেই হয়তো। আচ্ছা, বহুবার মানে মোটামুটি সিও দপ্তরে গেছো? সিও দপ্তরে আমরা বহুবার আন্দোলন করেছি। দুবার না, সামনে একবার তোমরা আন্দোলন করেছো, পুলিশ ধরে চ্যাংদোলা করে গাড়িতে। পুলিশ তো আছেই চ্যাংদোলা করার জন্য, আমরা বিরোধীরা চ্যাংদোলা করেই মোটামুটি উঠি না। আমরা একবার না, আমরা বহুবার গেছি। বিভিন্ন জেলা থেকে সংগঠিত হয়েছে, প্রদেশ থেকে সংগঠিত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, আমি এই যে পার্থদা বলছিল এবং বিজেপির প্রতিনিধিও বলছিল, আমি প্রত্যেকের কথা শুনছিলাম এবং সত্যি কথা বলতে কি আমি কোনো সময় হেসে ফেলছিলাম। মানে আপনি হয়তো ভাববেন মানুষের দুঃখতে আমি হাসছি, না, মানুষের দুঃখে আমি হাসছি। তুমি হাসি খুশি মানুষ না 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 না, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে তৃণমূল আর বিজেপি এত মানুষের কথা চিন্তা করছে, মানে তাদের করুণ ওই চোখের জল, তাদের জন্য এত চিন্তা। এই চিন্তা দেখে আমার মনে হচ্ছে যে সত্যি মানুষ কত অসহায়, এই চিন্তার মানে ভালো দিকটা নিতে পারলো না মানুষের তো না। তার কারণ হচ্ছে এটা আমি একটু বলি, 70-77টা প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাই তো মানুষের দুঃখে না আমি একটু বলি, 213 জন প্রতিনিধি, জনপ্রতিনিধি, আরো বেশি কাঁদবে। খুব স্বাভাবিক কথা। অবশ্যই আমি মমতা ব্যানার্জি যে চিঠিটা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তাকে অনার করেই বলছি যে একটা জিনিস, ও কতগুলো পয়েন্ট উনি অ্যারাইজ করেছেন, ঠিক আছে, পয়েন্টগুলো সঠিক, পয়েন্টগুলো কিন্তু বেঠিক না। তার কারণ এই বাংলা, আমি একটু বলে নিই, আমি কিন্তু কারো বলার সময় ডিস্টার্ব করিনি। তার কারণ হচ্ছে ইন্ডি জোট, পিন্ডি জোট, যা খুশি বলে নাও তোমরা ইন্ডি পিন্ডি যা খুশি বলে করা যাবে না। এখনো বিধানসভায় কোনো জোট শুভঙ্করদা বলে দিয়েছে, আমি কিছু বলতেই দেব না, এরপরে আমি বলতেই দেব না। সুপ্রিয় যদি চায় আমি বলতে দেব না সুপ্রিয়কে, ঠিক আছে?
শুভঙ্করের মধ্যে তফাৎ আছে তো, মমতাদির বর্তমান প্রেসিডেন্ট তো। একটা মিনিট, আমি বলে দিই, কংগ্রেস ও বলেছে মানুষকে এইভাবে খাওয়াতে বৃহত্তর চাইলে তো ছাত্রের হবে না। জোট হতে পারে, বিধানসভায় কোনো জোট নয়। এবার মমতাদি বিষয়টা একবার ডাকলেই হচ্ছে- ছুটে যাবে শুভঙ্কর দা। বিষয়টা কোথায় আছো হচ্ছে- তুমি? আমি কিন্তু এখানে কিন্তু একদম অফেন্সিভ কথাবার্তা না, শুনবো না, না। please, please, একটা please. চূড়ান্ত প্লিজ offensive প্লিজ, কথাবার্তা হচ্ছে। এটা পলিটিক্যাল আমার ডিসিশন। political সুপ্রিয় প্লিজ, decision, না না তুমি সুপ্রিয়, সেখানে না না এই সিদ্ধান্ত দেবে। দিদি বলো, দিদি বলো, তুমি দিদি বলো, সেখানে সিদ্ধান্ত দেবে। দিদি বলো। আমার দল কি করবে? এটা রাজনৈতিক তোমার সিদ্ধান্ত। দল তো সমর্থন করছে আরে বাবা মমতাদিকে। সুপ্রিয়, দাঁড়াও দাঁড়াও, বলতে নালে নেক্সট রাউন্ডে আসতে পারবো না, অনেকগুলো ব্যাপার, তোমাদেরই অনেকগুলো ইস্যু আছে ব্যাপারটা যেগুলো বলতে হচ্ছে হবে। যে আজকে এই যে নাম ইংলিশে বেঙ্গলিতে, এটা কিন্তু একটা বিরাট সমস্যা। আমরা কিন্তু বারে বারে বলছি এনুমারেশন ফর্মটা কেন ইংলিশে এবং বেঙ্গলিতে যেমন ভোটার কার্ডে থাকে দুটো অপশনই দেওয়া হলো না। আচ্ছা। তেমন নামে কিন্তু স্পেলিং এক এক সময় বাংলার এক এক রকম হয়ে যাচ্ছে, ইংলিশ এক এক রকম হয়ে যাচ্ছে। মানুষ হয়রানির শিকার হচ্ছে, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। তবে আমি একটা জায়গায় শুধু বলবো যে মানুষ হয়রানির শিকার হচ্ছে, মানুষের কি আর কোনো রোগ বিসুখ এখন আর হচ্ছে না হঠাৎ করে? আপনি কি নিরোগ? একদম। আমি কিন্তু নিরোগ না। একদম। আমার অনেক রোগ আছে, আমার পাশে যারা বসে আছে তাদের প্রত্যেকেরই মনে হয় রোগ আছে। কেউ হার্ট ফেল করে মরছে না, কেউ প্যানিক অ্যাটাক হচ্ছে না কারোর। শুধু এসআইআর এর জন্যই প্যানিক অ্যাটাক হচ্ছে, মানুষ হার্ট ফেল করছে এসআইআর। না আমার সুস্মিতা, জয় তুমি বলো একটা কথা, আমার পার্থদার বক্তব্যে খুব অবাক লাগলো। 85 বছর 90 বছরের মানুষকে পার্থদা তরতাজা প্রাণ বলে। হ্যাঁ, তরতাজা। যাই হোক, না না পার্থদা না, না, তরতাজা। অভিষেকও বলেছে, অভিষেক। এই সুপ্রিয় শোনো। ব্যাপারটা হচ্ছে আমরা কে ডাকবে কে যাবো এইসব নিয়ে মাথা না ঘামিয়ে তুমি একটু ভাই পরিষ্কার করে বলো না, এই যে তোমরা এবং তৃণমূল কংগ্রেস এই যে বাইনারির খেলা খেলছো, মানুষ করে দিয়েছে না, না, binary। দাঁড়াও না, প্রত্যেকটা দাঁড়াও না নির্বাচনে ভাই, মানুষ ঠিক দাঁড়াও, করে দিয়েছে। হয় আমি বিজেপি নয় বলতে তৃণমূল। পারছি তোমাকে। Please, please. হয় বিজেপি নয় তৃণমূল, বলতেই বাকি দেবো না। কারোর কোনো স্থান নেই। তোমাকে আমি আর আচ্ছা, বলতে বলতেই দাও, দেবো বলতে না। দাও, please। তোমরা তোমরা শুনবো এই কেন যে তাহলে? বাইনারি বাইনারি মানুষ তৈরি করেছে, বাইনারি আমরা না। তৈরি করার চেষ্টা মানুষকে করছো। অপমান করো না দিদি। এই বাইনারি তৈরি করলে ভোটটা হবে মানুষ না। দেয়। ভোটটা মানুষ দেয়। মাথায় রাখো, কয়েকদিন আগে তৃণমূলের কিন্তু একজন রাজ্যসভার সাংসদ কংগ্রেসে যোগ দিয়েছেন, কাজে কংগ্রেস অতটা দুর্বল নয়, তুমি যতটা একদমই মনে করো। দুর্বল নয়, আমি তো বললাম এ পাশ থেকে ও পাশ যাচ্ছে তো বলো। শুভঙ্কর দা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সুস্মিতা যে সুপ্রিয়রা- বিধানসভায় জিতে এসে দাঁড়িয়ে জিতে আসলে তুমি এটা বলতে না, পারবে? না, দেখো সবচেয়ে- সুস্মিতা দি সবচেয়ে বড় ব্যক্তিগত কথা স্তরে হচ্ছে- বেশ, উনি বেশ, কি বেশ। করবেন সেটা ওনার ব্যাপার। না, 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 সুপ্রিয় এত বড় কথা বলছে তো, আফটার ইলেকশন সুপ্রিয় ডিপ্রেশনে না চলে যায়, আমার এরকম মনে হচ্ছে। আমি এখনো পর্যন্ত ডিপ্রেশন হতে এই পারে, দলটা হতে জমে পারে, করতে depression এসেছিলাম না, এই এবার দলটা বিষয়টা জমে করতে হচ্ছে এসেছিলাম না, যখন- তখন একা একা ঝান্ডা লাগাতাম। এবার আচ্ছা, আমি বেশ, কে বেশ। কোথায় Depression-এ ছিল যায়নি। সব আমার ঠিক আছে, জানা। ঠিক আছে, তুমি ঠিক চিন্তা আছে। করো না। কোথায় ঠিক ছিল আছে, আমার ঠিক সব আছে। জানা। আচ্ছা, আচ্ছা, চলো। যাই তুমি চিন্তা হোক, করো না। এবার গৌরবের বিষয়টা বেলা, হচ্ছে, সময় হাতে খুব এবার কম, বিষয়টা হ্যাঁ। হচ্ছে ও যেমন আমাকে বলতে দিল না, হ্যাঁ। আমারও তো প্রিপারেশন নিতে হবে ওকে বলতে না দেওয়ার। না, না, যে সেটা তো- মানুষকে হ্যারাস করছে যারা, তারা জানে তারা কেন মানুষকে হ্যারাস করছে, এবং যারা এই হ্যারাসের জন্য প্রতিবাদ জানাচ্ছে, জ্ঞানেশ কুমার কারা, কারা? ভ্যানিশ কারা কুমার বলছে? বলছে, এটা বলো। রাজ্যে যারা শাসক দল, হ্যাঁ বলো সেই এটা, ভ্যানিশ কুমারের এটা বলো, এটা কি বলতে পারছিল? না, না, এই ব্যাপারটা আমার আপত্তি আছে, কারণ ভ্যানিশ কুমার মঞ্চে বললেও আজকে চিঠিতে কিন্তু জ্ঞানেশ কুমারই লেখা আছে। জ্ঞানেশ কুমারকে তাহলে অ্যাড্রেস করে কেন চিঠি লেখা হচ্ছে? আমি ভাবছিলাম যখন ওখানে ভ্যানিশ এই যে চিঠিটা যখন দেখো, ভ্যানিশ পার্থ কুমারই, হ্যাঁ। তখন জ্ঞানেশ এখানে কুমারকে জ্ঞানেশ কেন কুমারই চিঠি লেখা করা আছে। হচ্ছে? এখানে কিন্তু তার ভ্যানিশ মানে কুমার আমি লেখা আছে। বিচারিতা করছি, হ্যাঁ, তার সেটা মানে maybe। বর্তমানে শাসক দল বিচারিতা করছে। মঞ্চে যা মানুষকে হয় সেটা চিঠিতে বুঝতে তা হবে। হয় না, সেটা কিন্তু চিঠি দেখে প্রমাণ। আমি বিজেপিকে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে গালিগালাজ করছি, আমি সব গালিগালাজ করছি জ্ঞানেশ কুমারকে, আমি গালিগালাজ করছি বিজেপিকে, ভেরাস প্রধানমন্ত্রীকে না, আরএসএস এর মগন মোহন ভাগবতকে না, কারণ আরএসএস এর মা RSS দুর্গা, কোথা দিয়ে চলে এলো? আরএসএস এর মা দুর্গা, মোহন ভাগবতকে RSS না, কোথা দিয়ে? RSS কোথা দিয়ে প্রধানমন্ত্রীও আসে? খারাপ না, সব যত ননসেন্স ইডিয়েট সব অমিত কিছু শাহ। একজনই, অমিত শাহ। অমিত শাহ এবং হ্যাঁ, জ্ঞানেশ এবং কুমার, হ্যাঁ। মানে না, ওই যে আপনি যে বললেন না, না ধরি মাছ না ছুঁই পানি। হ্যাঁ, ধরি মাছ না ছুঁই পানি। হ্যাঁ, ধরি মাছ না ছুঁই পানি। একদম। এই অবস্থা চলছে। বেশ, আমি গৌরবের কাছে আসি এবার। দিদি একটু ঠান্ডা হয়ে থাকতে হবে। গৌরব, তোমরাও তো ফিল্ডে কাজ করছো, এই প্রবলেমগুলো নিয়ে কতটা তোমরা অবজার্ভ করেছো? অনফিল্ড রিপোর্ট বামেদের কি? কারণ অ্যাটলিস্ট আমি মনে করি যে বামেরা হয়তো গত 14 বছর ক্ষমতায় না থাকলেও সংগঠনের দিক থেকে তোমরা বারবার প্রমাণ করেছো গ্রাসরুট লেভেলে তোমাদের বিরাট, মানে এটা বলতে হবে যে স্লিপিং সেল এখনো কিন্তু রয়েছে। স্লিপিং নয়, স্নিপার। যাই হোক, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, গতকালই আমাদের পার্টির পক্ষ থেকে কমরেড শ্রমিক লাহিড়ী তিনি নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছেন। বেশ। এবং সেই চিঠিতে পরিষ্কার তিনি কিছু বিষয়কে উল্লেখ করেছেন। এক নম্বর বিষয় হচ্ছে এই যে
লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা ওয়ার্ড ইলেকশন কমিশন ব্যবহার করছে। তা আমি বাংলা খুঁজতে গিয়ে দেখলাম যুক্তিযুক্ত অসামঞ্জস্যতা। আমি তো বুঝলাম না যুক্তিযুক্ত অসামঞ্জস্যটা কি। এখন আমার নাম গৌরব মজুমদার, GAU এটা আমি আমার মতন করে লিখবো, এটা দিয়ে তো ইলেকশন কমিশনের সেটা তো আমরা তো জেনেই এসছি। সুতরাং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে ডেকে ডেকে হয়রানি করবার, তার ডকুমেন্ট দেখবার, করবার, এইসব তো কোনো প্রশ্ন ছিল বলে আমাদের মনে হয়নি। না, এটাকে তোমরা গৌরব একটা কথা বলি, তোমরা হয়রানি বলছো কেন? কারণ যেখানে দেবকে ডাকা হচ্ছে যে নোটিশে, ওই নোটিশেই তো ভারত সেবাশ্রম সংঘের মহারাজকেও ডাকা হচ্ছে। দেবকে তো আবার ওই পাচার কাণ্ডেও ডাকা হয়েছিল। সেটা বাদ দাও, সেটা নিয়ে দেব নিয়ে তো আমি বলতে পারবো না দেবকে কেন ডাকা হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে যে আমি আমার পাড়ার যে দাদু ঠাকুমা বা কাকা জ্যাঠা এরকম যারা আছেন তাদেরকে ডাকা নিয়ে আমি বলতে পারি। দেব নিয়ে আমার বলার নিয়ে ওটা ইডি সিবিআই বলতে পারবে কেন ডাকাডাকি চলছে। তো যাই হোক, কিন্তু প্রশ্নটা হচ্ছে এইভাবে হয়রানি করবার কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না। আপনি এই যে ইলেকশন কমিশনের এই যে SIR নামক যে বিষয়, এই বিষয়টা শুরু থেকেই একটা বিভ্রান্তিকর একটা বিষয়ের মধ্যে দাঁড়িয়েছে, একটা বিভ্রান্তিকর। কখনো বলছে যে আপনি ফর্ম ফিল আপ করবেন না, কখনো বলছে অনলাইন, কখনো BLO, কখনো BLA থাকবে না, কখনো BLA থাকবে তো BLO এই করবে না, এইসব নানা রকমের নাটক হচ্ছে যে চলেছে। কিন্তু একের পর তো রোল অবজারভার আরো বাড়ছে, 4 জন রোল অবজারভার নিযুক্ত হয়েছে। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আবার গৌরব আবার আমি গৌরবের কাছে ফিরবো। টাইমের জন্য আমাকে বিরতি নিতে হচ্ছে। 4 জন অতিরিক্ত রোল অবজারভার এবং রাজ্যে CRPF অতিরিক্ত 1 কোম্পানি নিয়োগ, এটাও গৌরবের বক্তব্যে আমি ইনক্লুড করে দিলাম। একটা বিরতির পর ফিরে আসছে, গৌরব বলবেন। গৌরব, যখন তোমার কাছে ফিরলাম তখনও নিচের স্ক্রিনে জল করছে সেই সমস্ত অবজারভারদের নাম যারা অতিরিক্ত অবজারভার থাকছে। এত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তুমি বলছো যে ইরেগুলারিটিস রয়েছে বা সমস্যা রয়েছে। খুব ভালো অবজারভাররা আসুক, রোল খাক, কলকাতার রোল বিখ্যাত। এগ রোল খাবেন না, চিকেন রোল খাবেন না, মটন রোল খাবেন, কিন্তু মুরুগান এত বড় IPS অফিসার, তাকে তৃণমূল কংগ্রেসের লোকরা ওখানে ওই ডায়মন্ড হারবারের ওইখানে হচ্ছে যে গাড়ির ওপরে চাপ্পড় মারছেন, ভাঙচুর করছেন, তাও মুরুগান কোনো কথা বলছেন না। এখন এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনি কি করে এত রোল অবজারভার টারবার নিয়েছে কি করবেন? আমার কাজ আমি করব, আপনার ওর কাজ হবে। এর আগেও একজন এই ইলেকশনের সময় একজন কি কুমার এসেছিল, তিনি প্রচুর হেলিকপ্টার নিয়ে ঘুরে টুরে বেরিয়েছিলেন। তারপরে যখন ভোটের দিন হলো তখন দেখা গেল যে কলকাতার কোনো একটা নামী হোটেলে তৃণমূল কংগ্রেসের তৎকালীন একজন প্রাক্তন সাংসদ, তিনি বড়সড় একজন নিয়ে তিনি হচ্ছে যে ওই হোটেল থেকে বেরোচ্ছেন, আর ওই সুধীর কুমার না রাকেশ কুমার তিনি হচ্ছে যে ওই হোটেলে বসে রয়েছেন। সুতরাং সুধীর কুমার রাকেশ, হ্যাঁ আমার নামটা মনে পড়ে। সুতরাং এইসব রোল অবজারভাররা কলকাতায় রোল খেতে আসবেন, খাবেন দাবেন, চলে যাবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে আইপ্যাকের কর্মী যেভাবে নিয়োগ হচ্ছে ইলেকশন কমিশনের কাজে ডেটা এন্ট্রি হিসাবে, সেটা কি রোল অবজারভাররা বন্ধ করতে পারবেন? যেভাবে ইলেকশন কমিশনের রেজাল্ট ম্যানিপুলেশন হচ্ছে, বিশেষ করে বহরমপুর লোকসভা কেন্দ্র, বিশেষ করে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি যে ম্যানিপুলেশন হয়েছে, সেইগুলো কি এই অবজারভাররা বন্ধ করতে পারবেন? আর বন্ধ করতে পারবেন যে আইপ্যাকের অফিসে বসে যেভাবে ভোটের ম্যানিপুলেশন হয়, যেভাবে কাকে হারাবে, কাকে কি হবে না হবে, যে টাকার ট্রানজাকশন হয়, সেইগুলো কি এই অবজারভাররা বন্ধ করতে পারবেন? পারবেন না। মানুষকে হয়রানি করার জন্য যা যা প্রসেসিং এই ইলেকশন কমিশন এই SIR প্রসেসের মধ্যে করেছেন, ফলতা বিধানসভা, ডায়মন্ড হারবার লোকসভায় একাধিক বুথে এখনো মৃত ভোটার, আনট্রেসড ভোটারের নাম ভোটার লিস্টে রয়ে গেছে। অসিত মজুমদার গিয়ে ক্যাম্পে গিয়ে বলছেন যে সব বন্ধ করুন। আপনি আজকের দিন পর্যন্ত দেখেছেন অসিত মজুমদারের বিরুদ্ধে ইলেকশন কমিশন নিদেন পক্ষে একটা অভিযোগ দায়ের করেছে? আমার লাস্ট কথা সুস্মিতা একটু দাঁড়াও, এই ইস্যুতে আর ব্যাক করব আমি। হ্যাঁ বলো লাস্ট কথা সেটা হচ্ছে যে এখানে মানে এই যে ইলেকশনের যে প্রসেসিং, এই যে মমতা ব্যানার্জি চিঠি লিখছেন, আচ্ছা মমতা ব্যানার্জি তো জ্ঞানেশ কুমারকে চিঠি লিখছেন। আপনাদের মনে থাকবে জ্ঞানেশ কুমার যেদিনকে ঘোষণা করছেন যে ভারতবর্ষের যে রাজ্যে SIR হবে, সেই দিনকে যে প্রেস কনফারেন্সে আপনাদের প্রেসেরই কেউ সাংবাদিক ওখানে উপস্থিত ছিলেন, তারা জিজ্ঞেস করেছিলেন হোয়াট অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল। জ্ঞানেশ কুমার তিনি কি বলেছিলেন? যে পশ্চিম বাংলার সরকার সমস্ত সাহায্য করতে প্রস্তুত। এখন মমতা ব্যানার্জি চিঠি দিয়ে নাটক করলে তো হবে না। মমতা ব্যানার্জি এখন SIR প্রসেস প্রায় শেষের পথে,
উনি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না, গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না যে এসআইআর প্রসেসে এত মানুষ মারা যাচ্ছে, এত মানুষ হচ্ছে। ওনার ভাইপো তিনি বলছেন যে কি না আত্মসম্মান বিক্রি করবে না, আত্মসম্মান তো উনি বিক্রি করেই ফেলেছেন। এবার এই রাউন্ডে আসবো না, কিন্তু এই এতদিন বিজেপি অভিযোগ করছিল বা একটা পারসেপশন বাতাসে ছেড়ে দেওয়া হয়েছিল যে কয়লা চোর, গরু চোর ইত্যাদি 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 তৃণমূল কংগ্রেসের দিকে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর দিচ্ছেন কাল। কি বলেছেন তিনি একবার আমরা শোনাই এই বক্তব্য, রাখবো স্ক্রিনে, শুনুন। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না। সুপ্রিয়র কাছে যাওয়ার আগে শুভেন্দুর পাল্টাটা একবার শুনে নি, দ্রুত শুনবো। করব, ওনাকে প্রমাণ করতে হবে উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি। আমার একটু পরে আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন, আমি লয়ার নোটিশ দেব, 72 ঘন্টা পরে ডিফেমেশন মামলা করব। ও ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না, ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট, এক্সপোজ করে ছাড়বো। আমি স্বাধীনতা সংগ্রামীর পরিবারের ছেলে, আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশকে তাড়িয়েছে। আচ্ছা, শুভেন্দু অধিকারীর বক্তব্য এমন একটা কথা শুনলাম যেটাতে আমার মনে হচ্ছে একটু পার্থদার কাছে ছুঁয়ে যায়। পার্থদা, 6 বছর পরে এই আঘাতটা কিন্তু শুভেন্দু অধিকারীর লেগেছে এবং উনি বলছেন যে এবার আমরা আইনগত পথে যাব, এটা আমি সিরিয়াসলি নিয়েছি। প্রমাণ করতে পারবেন? এর মধ্যে তো মানে এই যে কোর্টের নোটিশ কিন্তু চলে গেছে অ্যাকর্ডিং টু হিম, তিনি যা বলেছেন 72 ঘন্টার মধ্যে প্রমাণ করার তার তো সময়সীমা শেষ হয়ে যাচ্ছে প্রায় বলতে গেলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বশীল প্রশাসনিক হেড, নিশ্চিতভাবে তিনি যে কথা বলেছেন তার পেছনে নির্দিষ্ট বিষয় আছে বলেই তিনি বলেছেন। কোর্টে যখন গিয়েছে নিশ্চিতভাবে কোর্টেই তার সমাধান হবে। আমরা অপেক্ষা করবো সকলে। তবে যদি না হয় তাহলে কিন্তু মানহানির মামলা হবে, এটাও শুভেন্দু বলেছেন। আরে সেটা তো দেখা যাবে আগামী দিনে। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় এসব বলেছেন, এই বিষয়গুলো কি মুখ্যমন্ত্রী জানেন? একদম একদম ছোট, যেহেতু সময় ছোট, আমি সবার কাছে একটু সহ বিভিন্ন কার্য। আমি বলছি বিনয় মিশ্র কে? না, কয়লার টাকা নিয়ে এত কথা হচ্ছে, বিনয় মিশ্রটা কে? বিনয় মিশ্র কে ছিল? তৃণমূল কংগ্রেসের যুবা না যুব তার জেনারেল সেক্রেটারি। এর চেয়ে বড় প্রমাণ আর কি চাই? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, কাজী নজরুল ইসলামও তো নাকি মহাভারত লিখেছিলেন, 1500 কেজি বাচ্চা রবীন্দ্রনাথ গান্ধীকে শরবত খাইছিলেন, সেই একই ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আর এপাং ওপাং ঝপাংয়ের কবিতা সবই এক, সুতরাং কেউ বিশ্বাস করবে না। দেশ থেকে পালাতে তোমাদের সরকারি সাহায্য করেছে। না, সীতারাম মিয়া চুরি করেছিল, সীতারাম মিয়া চুরি করেছিল, সীতারাম মিয়া চুরি করেছিল, গৌরব আসবো, সীতারাম মিয়া চুরি করেছিল। এবার বিষয়টা হচ্ছে যে আজকে যেই অভিযোগ তুলেছি সেই অভিযোগ নিশ্চয়ই প্রমাণ করতে হবে। তার কারণ প্রমাণ না করে কোনো কথা বলা যায় না। মানহানি মামলা করলো কি করলো না সেটা ওনার ঘরের লোক। কংগ্রেস ইন্ডিজোট থেকে বেরোচ্ছে দিদি, আমি জানি না। কংগ্রেস কি ইন্ডিজোট থেকে বেরোবে? কি লাগেনি? কংগ্রেস কি তৃণমূলের সাথে জোট থেকে বেরোবে? কংগ্রেস কি তৃণমূলের থেকে জোটে বেরোবে কি থাকবে? এইটুকু বলে দাও, তুমি এইটুকু বলে দাও। আমি সিপিএম কে ছোট এখানে ঢোকাচ্ছি না, আমি বলছি কংগ্রেসের হাত, তৃণমূলের হাত কি? এক মিনিট। এই রাউন্ডে সবাই বলতে পারবে, কিন্তু একটু থামলে গৌরব একটু শুরু করার সময় একদম নেই দিদি, একটু ধৈর্য। শুভেন্দু অধিকারী ডিফরমেশন মামলা করবেন কি করবেন না সে পরের প্রশ্ন, কিন্তু আমার একটাই প্রশ্ন, কালকে যদি শুভেন্দু অধিকারী বলে আমি তৃণমূলে ফিরবো, তাহলে পার্থদা যাবেন না তো উত্তরীয় পড়াতে? যেভাবে হচ্ছে জয়প্রকাশ, পার্থদা মানে কি? পার্থপ্রতিম রায় বসে রয়েছে, পার্থপ্রতিম রায় যাবেন না তো উত্তরীয় পড়াতে? আসলে 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 আজকে হাতে
আজকে আর হাতে সময় নেই, আজকে হাতে সময় নেই, আমাকে শেষ করতে হবে। সবাইকে শান্ত থাকতে বলবো। এখন তো সবে লড়াই শুরু, আগামী 4 মাস এইভাবে প্যানেলে লড়াই করতে হবে। এখনই চিৎকার করে গলা ভেঙে গেলে আমরা আমাদের মূল্যবান অতিথিদের বক্তব্য থেকে বিচ্যুত থাকবো। তো কাজেই সেটা না করতে আজকে এখানে শেষ করছি। অবশ্যই পরে আবারও আলোচনা হবে, হাল্লাবোল শেষ করব। পরের অনুষ্ঠানে নজর রাখুন, সঙ্গে থাকুন। নমস্কার।